আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো প্রশ্নটা আগে দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম, এই উদ্দীপকের আলোকে এইখানে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটা কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তো ক নাম্বারে বলছে CAD কি? তো CAD এর পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। অর্থাৎ আমরা ক এবং খ আগে উত্তর লিখি, তারপরে উদ্দীপক পড়ে গ এবং ঘ নং উত্তর দিব, কারণ ক খ উদ্দীপক ছাড়াই দেওয়া যাবে। ক নাম্বারের উত্তর আমরা এইভাবে লিখতে পারি যে রেখা বা লাইনের সাহায্যে নকশা করা বা ডিজাইন করার জন্য এই যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে সাধারণত CAD বা কম্পিউটার এইডেড ডিজাইন বলে। আমি আবার বলছি, লক্ষ্য করি, রেখা বা নকশার সাহায্যে ডিজাইনের কাজ করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকেই বলা হয় CAD। CADর পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি। তো আবার উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারের উত্তরের জন্য। খ নাম্বারের উত্তর বলছে আচরণিক ডেটা ব্যাখ্যা করো। তো আচরণিক ডেটা হচ্ছে যে এই আমরা যখন বায়োমেট্রিক্স করি তখন দুই ধরনের ডেটা, একটা বায়োলজিক্যাল বা মানুষের শরীরের কাঠামো অনুযায়ী, আর হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য অনুযায়ী। তো আচরণিক ডেটা বলতে আচরণিক বৈশিষ্ট্য অনুযায়ী যে সমস্ত ডেটা, যেমন এই কণ্ঠস্বর, সিগনেচার ভেরিফিকেশন, এইভাবে উত্তর দিতে পারি আমরা। লক্ষ্য করি, আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। মানুষের আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে শনাক্ত করার জন্য প্রযুক্তি হচ্ছে আচরণিক ডেটা বায়োমেট্রিক্স পদ্ধতির ক্ষেত্রে। এখন একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণগত কিছু বৈশিষ্ট্যের পার্থক্য রয়েছে, যেমন কণ্ঠস্বর যাচাই, হাতের লেখা শনাক্ত, কিবোর্ড বা টাইপিং কি স্ট্রোক, এগুলো কিন্তু এক একজনের এক এক রকম। তো এই যে কণ্ঠস্বর, হাতের স্বাক্ষর পরীক্ষা, টাইপ করার পদ্ধতি পরীক্ষা, এই তথ্যগুলিকে বলা হয় আচরণিক ডেটা। তো এগুলো সম্পর্কে আরেকটু ব্যাখ্যা দিচ্ছি আমি। এতটুকু লিখলেই তোমরা 2 মার্কস পাবে। তারপর আমি বোঝানোর জন্য আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। এই যে কণ্ঠস্বর যখন পরীক্ষা করা হয় তখন কণ্ঠস্বরের মাধ্যমে মানুষের কথার ভয়েস, গতি সব কিছু মিলিয়ে তার মাধ্যমে মানুষকে শনাক্ত করা যায়। বৈশিষ্ট্য, সুরের উচ্চতা, সুরের মূর্ছনা, স্পন্দন ইত্যাদির বিশ্লেষণ করে মানুষকে শনাক্ত করা যায়। আবার এই গেল কণ্ঠস্বর। এবার আসি এই সিগনেচার ভেরিফিকেশন, মানুষের হাতে লেখা পরীক্ষা করার মাধ্যমে মানুষকে শনাক্ত করা যায়। আচ্ছা, এরপরে আসি এই টাইপিং কি স্ট্রোক। টাইপিং কি স্ট্রোক হচ্ছে টাইপ করার পদ্ধতি। মানুষের কম্পিউটারে টাইপ করার পদ্ধতি এক এক রকম, এক একজনের এক এক রকম, যাকে বলে টাইপিং কি স্ট্রোক। তো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা কি এত বড় করে এরকম ছবি টবি অঙ্কন করে লিখবো? না, তোমরা প্রথম অংশটুকু লিখলেই হবে। আমি একটু বুঝিয়ে দিলাম, কারণ একটু বুঝিয়ে দিলে ছবি সহ দেখালে মনে থাকে, সেই জন্য। আবার যাই উদ্দীপকে। এইবার আমরা উদ্দীপক পড়ব। গ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তির ব্যাখ্যা করে। এবার আমরা এটা পড়ব। ডাক্তার JC দেব নিয়ন্ত্রিত তাপমাত্রায় চিকিৎসা করে। নিয়ন্ত্রিত তাপমাত্রায় মানে কি? এটা ক্রায়োসার্জারি, তাই না? ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি, একটা পদ্ধতি সম্পর্কে বলা আছে ক্রায়োসার্জারি। বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে তিনি প্রশিক্ষণ গ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। তার মানে এই যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন কম্পিউটার নিয়ন্ত্রিত, তার মানে উপরের অংশটা ক্রায়োসার্জারি আর নিচেরটা হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, তার মানে এটা ভার্চুয়াল রিয়েলিটি। আমাদের বলেছে প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি কী ছিল? তো প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি ছিল ভার্চুয়াল রিয়েলিটি। তা ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যা দিতে হবে গ নম্বরের জন্য। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ভার্চুয়াল রিয়েলিটির কী ব্যাখ্যা দিব? সংজ্ঞা লিখবো, বৈশিষ্ট্য লিখবো, না ব্যবহার লিখবো, নাকি উপাদানগুলি লিখবো, কী লিখবো, তাই না? তা আমরা মূলত যখন ব্যাখ্যা দিব তখন এইভাবে দিব যে উদ্দীপকে বর্ণিত প্রশিক্ষণের প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তারপরে ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা দিব, কিছু বৈশিষ্ট্য লিখব, ব্যবহার লিখব। এইভাবে আমরা শেষ করতে পারি। তো যাই, আমি একটু লিখে দেখাচ্ছি। এক এক বইতে অবশ্যই এক এক রকম লেখা, সেই জন্য আমি আমার মতো করে লিখছি। তোমরা এতটুকু লিখলেও পূর্ণ নম্বর পাবে ইনশাল্লাহ। কী লিখলাম লক্ষ্য করি। উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। এটা লিখতেই হবে, এটাকে বলে চিহ্নিত করলাম আমরা। তারপর ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে লিখব। নিচে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যা দেয়া হলো। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের
চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। অর্থাৎ যেমন এই যে এখানে চশমা পরে আমি একটা ভার্চুয়াল রিয়েলিটির শোতে অংশগ্রহণ করেছিলাম, তো এখানে এই যে চশমা পরে আমি বাস্তব কোনো কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের মতো দেখতে পাচ্ছি। এই সিস্টেমটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি 3D, অর্থাৎ কাল্পনিক কোনো পরিবেশকে সফটওয়্যারের মাধ্যমে বাস্তব জগৎ হিসেবে মনে হবে। এই সিস্টেমটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। সংজ্ঞাটা দিলাম ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে। এবার ভার্চুয়াল রিয়েলিটি আমাদের বিশেষ করে আরও কিছু তথ্য লিখতে পারি, যেহেতু 3 মার্কসের প্রশ্ন আমি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটার সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করা হয়, এবং এই গ্রাফিক্স আর সাধারণ গ্রাফিক্সের পার্থক্য হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটিতে যে গ্রাফিক্স ব্যবহার করা হয় এখানে বিশেষ করে স্পর্শ এবং সাউন্ড ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ মাথায় হেডফোন বা হেড মাউন্টেড ডিসপ্লে বলা হয়, হাতে ডেটা গ্লোভস, শরীরে পূর্ণাঙ্গ বডি স্যুট, চোখে বিশেষ ধরনের চশমা, বিশেষ ধরনের পোশাক, এইগুলি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়। উপাদান যাকে বলে। তো ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা লিখলাম, উপাদান লিখলাম। এবার আরও কিছু লিখব, ব্যাখ্যা দিতে বলেছে, আমাদের নিজেদের মতো দিচ্ছি। এবার আমি একটু দ্রুত আবার এগুলো লিখে দেখাচ্ছি, একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। এই যে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সম্পর্কে কিছু বলি। কোথায় কোথায় ব্যবহার হয়? বিজ্ঞান ও প্রকৌশলে ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, খেলাধুলা বিনোদনে ব্যবহার করা হয়, মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয়, এই কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা হয়, কর্মচারীদের প্রশিক্ষণে ব্যবহার করা হয়, তাই না? তো এই বিভিন্ন ক্ষেত্রে এছাড়াও ব্যবহার হয়। তো আমি মূলত এখানে কিছু ব্যবহার এখানে দেখিয়েছি, কারণ 3 মার্কসের জন্য সবই মোটামুটি একটু অল্প অল্প করে দেখাচ্ছি। এখন ব্যবহার এই পর্যন্ত লেখার পরে আমরা আরও কিছু লিখতে পারি, যে ভার্চুয়াল রিয়েলিটির এই প্রাত্যহিক জীবনে প্রভাব। আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। জটিল সার্জারি সম্পন্ন করার জন্য ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমাদের এই প্রাত্যহিক জীবনে প্রভাব বিস্তার করে। নতুন চিকিৎসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যবহার করা হয়। শিক্ষানবিশ ডাক্তারদের প্রশিক্ষণ গ্রহণের সময় ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে বর্তমানে অনেক সহজ হয়েছে। বিশেষ করে ব্যবহারটা আমরা চিকিৎসা ক্ষেত্রে কী কী ব্যবহার করা হয় সেটা এখানে আমরা ব্যবহার করে লিখেছি। যেমন আমাদের প্রশ্নে ছিল যে চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার, তাই না? চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ নিয়েছিল। চিকিৎসা ক্ষেত্রে কোন কোন প্রশিক্ষণ নেওয়া যায়? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে জটিল সার্জারি সম্পর্কে জানা যায়, নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা অর্জনের জন্য প্রশিক্ষণ গ্রহণ করা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। শিক্ষানবিশ ডাক্তার মানে কি? নতুন যে সমস্ত ডাক্তার নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। সর্বোপরি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমাদের চিকিৎসা ক্ষেত্রে বর্তমানে অনেক বিষয় সহজ হয়েছে। এইভাবে আমরা ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যা দিতে পারি। আচ্ছা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। ঘ নাম্বারে কি বলেছে? ঘ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি, তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো। চিকিৎসা পদ্ধতি কোনটা ছিল? এই যে এই চিকিৎসা পদ্ধতিটা যেহেতু ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করেছে, এটা হচ্ছে ক্রায়ো সার্জারি। তো ক্রায়ো সার্জারির ব্যাখ্যা দিতে হবে, এবং ক্রায়ো সার্জারিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে উপাদানগুলি ব্যবহার করা হয় সেই উপাদান সম্পর্কে কিছু তথ্য লিখতে হবে। তাহলে যেহেতু 4 মার্কসের প্রশ্ন, তো ক্রায়ো সার্জারি সম্পর্কে কী কী লিখতে হবে? প্রথমে আমরা লিখব উদ্দীপকে বর্ণিত চিকিৎসা পদ্ধতিটি ক্রায়ো সার্জারি, এটা লিখব। তারপরে ক্রায়ো সার্জারির সংজ্ঞা লিখব। তারপরে ক্রায়ো সার্জারিতে কোন কোন উপাদান ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে একটু লিখব। কীভাবে ব্যবহার করা হয় সেগুলো অল্প করে লিখব। সবার শেষে আরও লিখব চিকিৎসা ক্ষেত্রে ক্রায়ো সার্জারিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান কোন কোনগুলি ব্যবহার করা হয়। তা ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত যে সমস্ত উপাদানগুলি, যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেই যন্ত্রপাতিগুলোর কিছু বর্ণনা দিব। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, প্রথমে আমরা এইভাবে লেখাটা শুরু করব। উদ্দীপকে উল্লেখিত নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতিটি হলো ক্রায়ো সার্জারি, নিচে এর পদ্ধতির বর্ণনা করা হলো। তাই বলে আমরা লিখব এইভাবে, ক্রায়ো সার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করে চিকিৎসা করা হয়। এটুকু লিখলে হবে সংক্ষেপে। ক্রায়ো সার্জারির সংজ্ঞা লিখলাম, আর উপরে লিখে দিলাম যে পদ্ধতিটি ছিল ক্রায়ো সার্জারি, আর সাথে সংজ্ঞা লিখলাম। এরপরে কি লিখব? এরপরে ক্রায়ো সার্জারিকে অনেক সময় ক্রায়োথেরাপিও বলা হয়। ক্রায়ো সার্জারির আরেক নাম ক্রায়োথেরাপি। এবার ক্রায়ো সার্জারির ব্যবহার কোথায় কোথায় হয় একটু লিখব। ছোটোখাটো চর্ম ক্যান্সারে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয়, লিভার ক্যান্সারে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয়, প্রোস্টেট ক্যান্সারে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয়, লাং ক্যান্সারে ব্যবহার করা হয়, ওরাল ক্যান্সার
এর ক্ষেত্রে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়, সার্জিক্যাল বিভিন্ন ব্যাধিসমূহ এবং টিউমারের ক্রায়োসার্জারি, টিউমার এর ক্ষেত্রেও ক্রায়োসার্জারির মাধ্যমে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করার মাধ্যমে টিউমারের সমস্যার সমাধান করে এই ক্রায়োসার্জারি। এই কিছু ব্যবহার কোথায় কোথায় হয় লিখলাম। এইবার লিখব এইগুলা এখানে তো ব্যবহার হয়, তো এইগুলাতে ব্যবহার করার জন্য আমাদের উপাদান কী কী লাগে। প্রথমত একটা মেশিন লাগে ক্রায়োপ্রোব, যেটি তথ্য প্রযুক্তি নির্ভর একটি মেশিন। তো যাই এই যে এইভাবে লিখব ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যবহারের কৌশল, কিভাবে ক্রায়োসার্জারি করা হয় সেটা লিখব। ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের মধ্যে কমিয়ে এই -41 থেকে -196 ডিগ্রিতে নামিয়ে আনা হয়। -196 ডিগ্রি মানে কী পরিমাণ ঠান্ডা হয়। তারপরে কি করা হয়, এই সময় এই যে ক্রায়োপ্রোব মেশিনের সুচের মাধ্যমে টিউমার টিস্যুর মধ্যে খুব দ্রুত আর্গন গ্যাস সহ অন্যান্য উপাদান নিঃসরণ ঘটানো হয়, মানে প্রবেশ করানো হয় অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে। তাহলে আমাদের প্রশ্নে যে বলেছিল যে ক্রায়োসার্জারিতে তথ্য প্রযুক্তির কী কী অবদান, কী তথ্য প্রযুক্তির অবদান হচ্ছে এই যে মেশিনটা তো তথ্য প্রযুক্তি নির্ভর, তাই না? আবার তথ্য প্রযুক্তিতে যে উপাদানগুলি রয়েছে তার যেগুলি ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয় তার সম্পর্কে যদি আরও কিছু লিখতে চাই আমরা এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি ক্রায়োসার্জারি তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান আমরা এখানে আরও লিখতে পারি। একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, অল্প সময়ে এত বড় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, আর বেশি ক্লাস লম্বা হলে শিক্ষার্থীরা বোরিং ফিল করে, তাই একটু দ্রুত বলছি। শরীরের আক্রান্ত ক্ষেত্রগুলোর অবস্থান তথ্য প্রযুক্তির মাধ্যমে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা এর অবস্থান শনাক্ত করে চিকিৎসা করা যায়। অর্থাৎ শরীরের মধ্যে কোন জায়গায় সমস্যা হয়েছে সেই সমস্যাটা চিহ্নিত করার জন্য, শনাক্ত করার জন্য কিন্তু তথ্য প্রযুক্তির উপাদান ব্যবহার করা হয়। তার এখানেও কিন্তু তথ্য প্রযুক্তির অবদানও রয়েছে। এই পদ্ধতিতে ক্রায়োপ্রোব মেশিনের সাহায্যে তাপমাত্রা যখন নিচে নামানো হয় তখন এই স্থান রক্ত সরে যায়। অর্থাৎ ক্রায়োপ্রোব মেশিনের সাহায্যে যখন শরীরের ভিতরে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করা হয় তখন ওখান থেকে স্থান থেকে রক্ত সরে যায়, ফলে কি রক্তপাত হয় না, যার কারণে খুব সহজেই কম রক্তপাতে চিকিৎসা সম্ভব হয়। তো এখানেও কিন্তু তথ্য প্রযুক্তির অবদান রয়েছে, এই যে ক্রায়োপ্রোব মেশিন। আবার এছাড়াও আমাদের আরও কিছু লিখতে পারি এইভাবে, আক্রান্ত টিস্যুতে শীতল যন্ত্রটি এমনভাবে লাগানো থাকে যাতে ক্রিয়াকলাপ সাময়িকভাবে অকার্যকর হয়ে যায় এবং তখন এই আইসিটি মাইক্রো ক্যামেরাযুক্ত নল, অর্থাৎ এই যে আমরা যে আইসিটি তথ্য নির্ভর প্রযুক্তির মাধ্যমে মাইক্রো মানে ক্ষুদ্র ক্যামেরাযুক্ত নল ওই আক্রান্ত স্থানে প্রবেশ করায় ক্ষতস্থানের অবস্থান চিহ্নিত করে তারপরে ক্রায়োপ্রোব মেশিনের সুচের সাহায্যে এই ক্রায়োজেনিক এজেন্ট প্রবেশ করানো হয়। এখন ক্রায়োজেনিক এজেন্ট কি? তো ক্রায়োজেনিক উপাদানগুলো বলতে বোঝায় ক্রায়োসার্জারিতে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয়, যেমন তরল নাইট্রোজেন, তাই না, আরও সহজে সমস্ত উপাদান ব্যবহার করা হয়, আর্গন গ্যাস, সেগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে। সুতরাং বলা যায় চিকিৎসা শেষে টিস্যুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চিকিৎসা এই পদ্ধতিটা অনেক সহজ হয়। অর্থাৎ আমরা এই ক্রায়োসার্জারিটাই মূলত দেখলাম যে সম্পূর্ণই ভিত্তিক, তথ্য প্রযুক্তি নির্ভর। উপরোক্ত আলোচনা হতে বলা যায় ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি নির্ভর, প্রতিটি উপাদানই তথ্য প্রযুক্তি নির্ভর। এইভাবে আমরা ক্রায়োসার্জারির ব্যাখ্যা দিতে পারি। যদি এই প্রশ্নটি একটু বড় হয়ে গেছে, কারণ 4 মার্কসের প্রশ্ন তো একটু বেশি করে লিখতে হবে, আর আমি বেশি করে একটু আলোচনা করেছি। মানে বেশি করে শিখলে অল্প লেখা যায়, কিন্তু কম শিখলে বেশি লেখা যায় না। তো এইভাবে আমরা উত্তর দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।